আজকের আলোচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের উপর ব্যাখ্যা করব এবং দেখাবো যে এই ঘরে বাইরে উপন্যাসের মধ্যে সবচেয়ে সংক্ষেপিত আলোচনার মধ্যে দেখানোর চেষ্টা করব কিভাবে ত্রিভুজ প্রেম, কিভাবে নারীর জাগরণ, কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই উপন্যাসের নামকরণ কিভাবে সার্থক হয়েছে এবং পাশাপাশি এই যে পুরো উপন্যাসটি সেটা হচ্ছে কোন রীতিতে লেখা বা এই যে আত্মকথন রীতি এই জিনিসটি কী, এই বিষয়ে যতটা সংক্ষেপে সম্ভব হয়, যতটা সুবিধার মধ্যে দিয়ে হয় আমি বোঝানোর চেষ্টা করব। তো যারা শ্রোতা তাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা মন দিয়ে শোনো এবং প্রয়োজনে নোট করতে পারো। তো ত্রিভুজ প্রেম বিষয়টা কি? ত্রিভুজ প্রেম বিষয়টা হচ্ছে যে তিনটি চরিত্রের মধ্যে ক্রমাগত আকর্ষণ এবং বিকর্ষণ খেলা করছে। আমরা এই উপন্যাসের মধ্যে তিনটি চরিত্রকে প্রধান হিসাবে দেখতে পাবো। 1 বিমলা, 2 নিখিলেশ, আর 3 সন্দীপ। বিমলা আর নিখিলেশ দুইজন হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু সন্দীপ হচ্ছে নিখিলেশের বন্ধু। এক্ষেত্রে আমরা দেখব নিখিলেশ যখনই বিমলার কাছে মানে নিজের স্ত্রীর কাছে সন্দীপের সম্পর্কে কোনো কথা বলেছে তখনই কিন্তু বিমলার বিরক্ত লেগেছে। সন্দীপের ছবি দেখেও বিমলার কিন্তু প্রথম অবস্থায় বা প্রথম ক্ষেত্রে দেখা যায় উপন্যাসের প্রথম দিকে বা কাহিনীর শুরুতে দেখা যায় বিমলা কিন্তু পছন্দ করছে না এই সন্দীপ মানুষটাকে। সন্দীপের চোখে মুখে একটা কীরকম যেন লোভ লালসার ছবিও দেখতে পায়, ভালো লাগে না। এমনকি সন্দীপ যেহেতু একজন বিপ্লবী, এটা তো এই উপন্যাসটা তো পুরোপুরি স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে লেখা, তো বা বঙ্গভঙ্গের সময়ের লেখা, তো দেখা যায় যে সন্দীপ হচ্ছে উগ্রপন্থী, বা উগ্রপন্থী বললে ভুল হবে, মানে উগ্র দেশাত্মবোধ ওর মধ্যে রয়েছে। ও একটা পাগল করা দেশাত্মবোধে বিশ্বাস করে। ও বঙ্গভঙ্গের মধ্যে যে বয়কট বিষয়টা ছিল সেই দিকে ওর নেশা সবচেয়ে বেশি আছে। অর্থাৎ ইংরেজের কিছু নেব না, বিদেশিদের জিনিস আমরা ব্যবহার করব না, এই চিন্তায় ও সবসময় ভাবে। এবং সেটার জন্য ও অনেক মানুষকে ঠকিয়ে কী করে, তাদের কাছ থেকে ধন সম্পদ নেয় দেশের কল্যাণ করবে বলে। সেদিকে কিন্তু সে দেশের কল্যাণ যা করার করে, কিন্তু পাশাপাশি নিজের দিকটাও কিন্তু সে ভীষণভাবে দেখে। সে কিন্তু বেশ আভিজাত্যের সাথে বাঁচে, কিন্তু মুখে বলে খুব বড় বড় কথা। একজন উপযুক্ত স্বদেশী আন্দোলনের নেতা বা বিপ্লবী হিসেবে ওর কিন্তু দারুণ প্রশংসা চারিদিকে। তো নিখিলেশ আবার অন্য রকমের মানুষ। সে স্বদেশী কথাকে বিশ্বাস করে, অর্থাৎ ও চায় না যে উগ্রতার মধ্যে দিয়ে দেশাত্মবোধ জাগুক, মানুষকে বোকা বানিয়ে ঠকানো বা দেশের নামে সব ছিনতাই করা, লুট করা, এই জিনিসগুলোকেও পছন্দ করে না। বরং ও স্বদেশী আন্দোলনে বিশ্বাসী। অর্থাৎ আমাদের দেশে যা আছে মানুষের কাছে ঘরে, সেই সব জিনিসকে বের করে দিয়ে পুড়িয়ে দিয়ে আমরা একটা আন্দোলন করব, তার চেয়ে বরং কেননা আমরা নিজেদের দেশে জিনিসপত্র তৈরি করার চেষ্টা করি, এটাকে হচ্ছে স্বদেশী আন্দোলন। এই জিনিসগুলো তো আমরা সাধারণভাবে জানি। তো বিমলা একেবারে ঘরের মহিলা, ও একেবারে স্ত্রী, মানে কি বলবো, চার দেওয়ালের মধ্যে আটকে থেকেছে সব দিন, ও ঘরের মধ্যে আটকে থেকেছে, কখনো বাইরে বেরোয়নি। ঠিক আছে, এই যে উপন্যাসের ঘরে বাইরে নামকরণ বোঝার চেষ্টা করতে হবে। এই ঘর শুধুমাত্র চার দেওয়াল নয়, এই ঘর হচ্ছে মানুষের ব্যক্তি চিন্তার মধ্যে আবদ্ধ থাকা। তারপর মানুষ যেদিন এই ব্যক্তি চিন্তার দেওয়ালটাকে পার করে দেবে তখন সে বিশ্বচিন্তার কথা করতে পারবে, ভাবতে পারবে। তো দেখা যাচ্ছে যে আমরা তো জানি প্রত্যেক মানুষের অভিজ্ঞতার এক একটা স্টেপ আছে। যখনই একটা অভিজ্ঞতা পার করার পর মানুষ দ্বিতীয় কোনো অভিজ্ঞতা সঞ্চয় করে, সঙ্গে সঙ্গে বলা হয় যে এতদিন ঘরে ছিল, সেখান থেকেও বাইরে বেরিয়েছে। বা এই বিষয়টিকে আরও অন্যভাবে দেখলে বলা যাবে যে ব্যক্তিটির জ্ঞানচক্ষু খুলে গেছে বা তার বোঝার ক্ষমতা বাইরে দিকে প্রকাশ্যে এসেছে। কিন্তু দেখা যাবে একটা বিষয় দেখা যায় যে একজন মানুষ কেবলমাত্র একবারেই যে তার জ্ঞানচক্ষু উন্মোচন হচ্ছে তা নয়। প্রত্যেক পদে পদে জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে একজন মানুষের কিন্তু ভিন্ন ভিন্ন অনুভূতি হয়, অভিজ্ঞতা হয়। তখন মনে হয় এতদিন বোধহয় ঘরে ছিলাম, এখন বাইরে বেরোলাম। তো দেখা যায় নিখিলেশ হোক, সন্দীপ হোক বা বিমলা হোক, প্রত্যেকেই কিন্তু এক একটা সময়ে স্তর পার করার সাথে সাথে নিজের মধ্যে নতুন নতুন অভিজ্ঞতাকে দেখতে পেয়েছে এবং বুঝতে পারেনি কোনটা ঘর আর কোনটা বাহির। কখনো সত্যি সত্যি বাইরে
বেরিয়েছে, তো আবার কখনো ঘরের টানে সে আবার ঘরে ফিরে এসছে। তো দেখতে পাবো আমরা বিমলা চরিত্রটি প্রথম অবস্থায় সন্দীপকে একদম পছন্দ করতো না, কিন্তু পরবর্তীতে ধীরে 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 সন্দীপ এমনভাবে তাকে আকর্ষণ করে, এমন লোভ দেখায় যে বিমলা তখন সন্দীপকে ছাড়া আর থাকতে পারে না। ফলে নিখিলেশ তার কাছে হয়ে যায় একজন পরোক্ষ চরিত্র বা একজন অনাবশ্যকীয় বিষয়। সঙ্গে সঙ্গে কাহিনী যত এগোয় ততই দেখতে পাই যে সন্দীপের আসল রূপটা বিমলার সামনে প্রকাশ্যে আসছে, এবং সেক্ষেত্রে কিন্তু নিখিলেশ তেমনভাবে কোনো সাড়া দিচ্ছে না। নিখিলেশের মনে হয় যে সত্যি যদি বিমলা বাইরে বেরোতে সক্ষম হয়, সত্যি যদি বিমলার চোখ খুলে, সত্যি যদি বিমলা আমার কাছে থাকতে না চায়, আমার হয়ে থাকতে না চায়, তবে যাক, যদি সন্দীপের কাছে থেকেও খুশি হয় তবে থাক, সে সেখানেই খুশি। কিন্তু বিমলা ধীরে ধীরে বুঝতে পারে নিজের ভুল এবং সন্দীপকে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করে। এর ফলে সন্দীপের মধ্যেও একটা পরিবর্তন আসে, সেও সত্যিকারের দেশাত্মবোধ নিজের মধ্যে অনুভব করে। বিমলাকে এতদিন সে ঠকিয়েছে বটে, কিন্তু সত্যিকারে ভালোবেসেও ফেলেছে বিমলাকে। বিমলাকে যখন সে প্রথম দিকে নিজের দলে নিয়ে আসার চেষ্টা করেছিল, নিজের বন্ধু নিখিলেশ যেহেতু তাকে সমর্থন করতো না কিন্তু তাকে সাহায্য করতো, বয়কট বা দেশের কাজের জন্য অনেক অর্থ দিত সন্দীপকে, কিন্তু কখনোই সন্দীপের ইচ্ছা অনুযায়ী সে কখনো উগ্রবাদীদের মতো কাজকর্ম করেনি। তাই নিখিলেশ সবসময়ই একটা পবিত্র চিন্তার মধ্যে দিয়ে, শুভ চিন্তার মধ্যে দিয়ে দূরেই ছিল। আর বিমলা আর সন্দীপ দুইজন মিলে যে একটা কি বলবো, একটা অন্যরকম প্রেমের চিত্র আঁকার চেষ্টা করলো, সেই ক্ষেত্রে কিন্তু নিখিলেশ কোনোভাবে হস্তক্ষেপ করলো না। এর পরবর্তীতে দেখা যায় সন্দীপের যখন সমস্ত রূপ সামনের দিকে আসে বিমলা তখন ছটফট করতে শুরু করে। তখন আবার একটা সময় বিমলা ফিরে আসে নিখিলেশের কাছে এবং সন্দীপও ফিরে যায় নিজের জায়গায়, বা সন্দীপ চলে যায়। পরবর্তী লাস্টে দেখা যায় যে কি বিমলা ফিরে আসলেও নিখিলেশ আর নিজেকে আটকে রাখতে পারে না। সন্দীপ যে আগুন জ্বালিয়ে দেয়, বিপ্লবের, চিন্তার, দাঙ্গার যে আগুন জ্বালিয়ে দেয় হিন্দু মুসলিমের মধ্যে এবং অনেকের মধ্যেই, জমিদারদেরকে গ্রামের মানুষরা মারছে, মেরে পিটিয়ে খুন করে দিচ্ছে, আগুন লাগাচ্ছে চারিদিকে, এই যে দাঙ্গার চিত্র, এই দাঙ্গা লাগিয়ে সন্দীপ তো পালিয়ে যায়, কিন্তু নিখিলেশ একজন জমিদার হিসেবে তার কর্তব্য ছিল তার গ্রামের প্রজাদেরকে রক্ষা করা। সেই রক্ষা করতে গিয়ে শেষে দেখা যায় নিখিলেশের প্রাণ যায় সেই দাঙ্গার মধ্যে এবং বিমলা বিধবা হয়ে থাকে। এইভাবে উপন্যাসটা শুরু এবং শেষ হয়েছে। আমরা দেখতে পাবো যে এইখানে এই যে যখন নিখিলেশ আর বিমলা দেখা যাচ্ছে পরস্পরকে ভালোবাসছে, তখন নিখিলেশ আবার বিশ্বাস রাখছে সন্দীপের উপর, কিন্তু সেই প্রথম ক্ষেত্রে কিন্তু বিমলা সন্দীপের উপর কোনো প্রকার বিশ্বাস রাখেনি। পরবর্তীতে দেখা যাচ্ছে বিমলার মন যাচ্ছে এবার সন্দীপের দিকে, আর সন্দীপের মন আছে কিন্তু বিমলার দিকে, কিন্তু সেই সময় বিমলার কোনো মন নাই নিখিলেশের দিকে। নিখিলেশ আবার চাইছে বিমলাকে। এই যে তিনটা চরিত্রের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে প্রেমটা, এটাকে বলছে ত্রিভুজ প্রেম। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একজন নারী হিসেবে বিমলা যেখানে কিছুই বুঝতো না, কেবলমাত্র ঘরের স্ত্রী বা সাধারণ নারী হিসেবে জীবনযাপন করেছে অনেকগুলো বছর, সেই ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে জাগরণ হচ্ছে, সে বুঝতে শিখছে, সে রাজনীতির কাজে সহযোগিতা করছে মানুষকে, সে সমাজকে বাঁচানোর চেষ্টা করছে, দেশের জন্য কিছু করার চেষ্টা করছে। এইভাবে দেখা যায় নারীর মধ্যে কিন্তু জাগরণ আসছে একটা। এই নারীর জাগরণ কিন্তু এই উপন্যাসে দেখা গেছে ত্রিভুজ প্রেমের পাশাপাশি। এরপরেও দেখা যায় যে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে যেহেতু চারদিকে দাঙ্গা চলছে, চারদিকে স্বদেশী আর বয়কট আন্দোলন চলছে, এই সময়ের যে বাংলাদেশের পরিস্থিতি, এই দুর্দান্ত দৃশ্যগুলোকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। ফলে এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট। পাশাপাশি দেখা যায় এই উপন্যাসের যে নামকরণ ঘরে আর বাহিরে, চরিত্রগুলো কেবলমাত্র ঘরের মধ্যে থেকে আটকে থেকে কাজ করতে পারেনি, তাদেরকে বাইরে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। যদি বিমলা চরিত্রটিকে আমরা দেখতে পাই তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে এতদিন ধরে সে ঘরের মধ্যেই আটকে ছিল কিন্তু বাইরে বেরোতে পেরেছে। আবার যখন বাইরে বেরিয়েছে তখন মনে হচ্ছে বাহিরটা তার কাছে ঘর বলে মনে হচ্ছে। তাই আগে যেটা ঘর ছিল, যেটা মুক্ত বলে তার মনে হতো আগে, সেটাকেই সে আবার বাহির বলে মনে করেছে। এই যে ঘরে বাইরে, আসলে নিজেরই হৃদয়ের একটা স্তর থেকে আরেকটা স্তরে পৌঁছে যাওয়া, এইভাবে কিন্তু এই উপন্যাসের নামকরণটা চমৎকারভাবে সার্থক হয়েছে, ঘরে ও বাইরে বা ঘরে বাইরে। এর পাশাপাশি দেখা যায় এই উপন্যাসটা কিন্তু লেখক নিজের মতো করে বলেননি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনটে চরিত্রকে এখানে দাঁড় করিয়েছে, ওই চরিত্রগুলোই নিজেদের কথাগুলো বারবার বলছে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যখন বিমলার আত্মকথা অংশ পড়ি আমরা, তখন দেখব যে বিমলা কী ভাবছে বা নিজের সমস্ত কথাগুলো বলছে, অর্থাৎ আত্মকথা, নিজের কথা নিজের মুখে বলছে চরিত্রটা।
এরপরে সেই কথা বলতে গিয়ে বিমলা কখনো নিখিলেশের কথা শোনাচ্ছে, কখনো সন্দীপের কথা বলছে, কখনো আর কারো কথা বলছে। আবার যখন সন্দীপ কথা বলছে তখন নিজের চিন্তার কথা বলছে সন্দীপ, তার কি করা উচিত সেটা কথা বলছে সন্দীপ। সে বলছে কখনো নিখিলেশের কথা, সে বলছে কখনো বিমলার কথা। পাশাপাশি আবার আমরা দেখতে পাবো নিখিলেশের আত্মকথাতে নিখিলেশ নিজের কথা বলছে, নিজের শিক্ষক মহাশয়ের কথা বলছে, পরিবারের কথা বলছে, বিমলা, সন্দীপ সকলের কথা বলছে। এইভাবে আমরা দেখব তিনটা চরিত্র বারবার ঘুরপাক খাচ্ছে নিজেদের আত্মকথা নিয়ে, এবং পুরো উপন্যাসটা এই স্টাইলে লেখা। এই রীতিটাকে বা স্টাইলটাকে বলা হয় আত্মকথন রীতি। এবং এই দিক থেকেও দেখব যে কি উপন্যাসের যতগুলো এই যে টপিকগুলো বললাম, ত্রিভুজ প্রেম, নারী জাগরণ, রাজনৈতিক প্রেক্ষাপট, নামকরণ, আত্মকথন রীতি, পুরো উপন্যাসটা যদি ভালো করে ধরা যায়, বোঝা যায়, তাহলে এর সবগুলো উত্তর কিন্তু এক ধাঁচের হবে এবং খুব সহজেই অনুমান করা যাবে যে উত্তরটা কী হবে। তো আমি চেষ্টা করব এমন একটা আলোচনা করার এবং উপযুক্ত যেটুকু অংশর নোট দেব। আশা রাখবো যে এখানকার যে কোনো কোশ্চেন্সের উত্তর এই উত্তর থেকে কিন্তু তৈরি করা যেতে পারে। তো প্রাথমিক ক্ষেত্রে যদি আমরা রাজনীতিকেই যদি পটভূমি করে যদি দেখতে চাই, তাহলে ব্যক্তি মনের যে অন্তর্দ্বন্দ্ব, মানুষের ব্যক্তির মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং প্রেমের যে ত্রিভুজ রচনার চেষ্টা, এই কাজটা কিন্তু বাংলা উপন্যাসে প্রথম ঘরে বাইরে উপন্যাসে লক্ষ্য করা গেছে। আর বিমলার মধ্যে দিয়ে যে মানব মনের অন্তঃগুড়ো বা প্রবৃত্তির যে এবং অন্যান্য যে প্রবণতাগুলোর একেবারে বিকাশ লাভ করেছে বা চিত্র এখানে তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু ঘরে বাইরে উপন্যাসে প্রথম। ত্রিভুজ প্রেম বা প্রেমের যে ত্রিভুজ রচনা করে সমস্যা আরোপের পরিচয়, তারপরে ব্যক্তির ভেতরের বা চরিত্রের ভেতরে প্রবেশ করে তাদের আত্মকথাটাকে বা ভেতরের কথাটাকে বা ভেতরের কারখানা ঘরের কথাটাকে টেনে হিঁচড়ে বের করে পাঠকের সামনে তুলে ধরা, এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথ খুব ভালো খেলতে পারতেন তার উপন্যাসের মধ্যে। যদি আমরা দেখি তাহলে চোখের বালিতেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, চোখের বালি উপন্যাসে তেমনই কিন্তু ঘরে বাইরে উপন্যাসেও ঘটেছে, তাতে আমাদের কোনো সন্দেহ থাকে না। এরপরে আমরা যদি সরাসরি বিমলার চলে যাই, বিমলার চরিত্রটাতে চলে যাই, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো বিমলা, নিখিলেশ আর সন্দীপের ঘটনাগুলোকে, এবং আমরা আত্মকথন রীতির উত্তরটাও সাজিয়ে নিতে পারবো। কারণ আত্মকথন রীতিটার বিষয়টা কি, যে আমরা উপন্যাসটাই আলোচনা করব, কিন্তু দেখব যে প্রত্যেকটা চরিত্র নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে কি আত্মকথা বা নিজের কথাগুলো তুলে ধরছে বা নিজের মুখে কি কথা বলছে, সেগুলোই তো হচ্ছে আসল কোড। সেগুলোকে তো ব্যাখ্যা করতে হচ্ছে যে কীভাবে আত্মকথন স্টাইলে পুরো উপন্যাসটা রচনা হয়েছে। তো আমরা দেখতে পাবো যে নিখিলেশ কিন্তু বিমলার স্বামী, অথচ বিমলার যে কল্পনার রাজপুত্র ছিল, ছোটোবেলায় সেই কল্পনা করেছিল যে আমার কোনো এক রাজপুত্রের সাথে বিয়ে হবে। বাস্তবে নিখিলেশের সাথে বিয়ে হলেও তার কিন্তু মনে হয়নি একবারও যে নিখিলেশ হচ্ছে সেই রাজপুত্র, তার স্বপ্নের রাজপুত্র। কিন্তু কি করা যাবে, বিয়ে হয়ে গেছে। ফলে বাঙালিদের যে একটা সংস্কার আছে যে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেমটা অনাবশ্যক নয়, অত্যন্ত আবশ্যক, সেই কারণে কিন্তু বিমলা কী করেছে, প্রথম থেকে স্বামীর শ্রীচরণে প্রেমের অর্ঘ্য নিবেদন করে এসেছে। মানে প্রেম করাটা কি অ্যাকচুয়ালি, বা প্রেম জিনিসটা যে কত দূর পর্যন্ত গভীরে যায়, সেই বিষয়টা কিন্তু বিমলা কোনো দিন বুঝতে পারেনি যতক্ষণ নিখিলেশের সাথে সে ছিল। যেই সন্দীপ নামক চরিত্রটির স্পর্শ সে পেয়েছে, সে বুঝতে পেরেছে যে নিখিলেশের যে আবরণটা সেটা সঙ্গে সঙ্গে ভেঙে গেছে তার হৃদয় থেকে, আর সন্দীপের প্রতি সে আগ্রহ অনুভব করেছে। কিন্তু আমরা যদি দেখতে চাই যে রাজবাড়ির বধূ হিসেবে তার সামাজিক অবস্থানটা কীরকম, তো দেখতে পাবো যে রাজবাড়ির বধূ হিসেবে সে যেমনই হোক, ওকে কিন্তু চার দেওয়ালে আটকে রাখার পক্ষপাতী ছিল না আমাদের নিখিলেশ, মানে তার স্বামী। আধুনিক মনের মানুষ নিখিলেশ স্ত্রীকে পরিধান করিয়েছে আধুনিক পোশাক এবং তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ছিল বদ্ধপরিকর। মত প্রকাশের স্বাধীনতা প্রাপ্তি ছিল বিমলার ব্যক্তিত্বের বিকাশের একটা উল্লেখযোগ্য ধাপ। অর্থাৎ তাকে নিজের স্ত্রীকে আধুনিক পোশাক পরাতে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে, তারপরে নতুন করে নিজের মনোভাব বা নিজের ইচ্ছাকে প্রকাশ করার সব রকম স্বাধীনতা দিয়ে রেখেছিল নিখিলেশ। কোনোভাবে মধ্যযুগীয় পন্থা বা একেবারে নারীকে একেবারে দূরে আড়ালে রাখার যে একটা নেশা পুরুষের মধ্যে থাকবে, এই জিনিসগুলো নিখিলেশের মধ্যে একদম ছিল না। নিখিলেশ ভীষণই আধুনিক মনের মানুষ ছিল। তো সব কিছুর মধ্যে দেখা যায় যে নিখিলেশের কথায় নিখিলেশ কী বলছে, আমি বিশ্বের মধ্যে জ্ঞানে, শক্তিতে, প্রেমে পূর্ণ বিকশিত বিমলাকে দেখার বড় ইচ্ছা ছিল আমার। তো
তো স্বামীর যে আন্তরিক ইচ্ছায় সে ঘরের সীমাবদ্ধ পরিসর থেকে বাইরে বিস্তৃত জগতে পদচিহ্ন রেখেছিল। বোঝা যাচ্ছে তো, এই যে ঘরে বাইরে, আসলে এই বিমলা ছিল এতদিন ঘরেই, ওকে ঘর থেকে বাইরে এনে দাঁড় করিয়ে সূর্যের আলোয়, প্রকৃতির সৌন্দর্যে, মানুষের ভিড়ের মধ্যে নিজেকে চেনার সুযোগ করে দিয়েছিল নিখিলেশ। কিন্তু ওই যে বাইরে বের করলো, এখানে বাইরে বেরিয়েই যেন চোখ খুলে গেছে বিমলার। সে আর তখন নিখিলেশকে দেখতে পাচ্ছে না। প্রচুর ভিড়ের মধ্যে সে আর নিজেও হারিয়ে গেছে, নিখিলেশকেও হারিয়ে ফেলেছে। এই যে ঘর আর বাহির, বারবার ঢোকা বের হওয়া, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এরপরে কি হয় যে এছাড়াও দেখা যায় যে যখন আমরা দেখব যে স্বামীকে সে সচেতন করছিল, প্রথম অবস্থায় কিন্তু সন্দীপ সম্পর্কে নিজের স্বামীকে ভীষণভাবে সচেতন করছিল সে বিমলা, যে ওর সাথে মিশতে হবে না, ওকে অত টাকা পয়সা দিতে হবে না, ওর সাথে যোগাযোগ করার দরকার নাই। পরবর্তীতে কী হলো যে সে নিজেই কিন্তু প্রেমে পড়ে গেল সন্দীপের। তো দেখব যে স্বামীকে যখন সচেতন করার ব্যর্থ চেষ্টায় সে কখনো কখনো মনে মনে ক্ষুব্ধ পর্যন্ত হয়েছিল, কিন্তু নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে স্বামীর কাছ থেকে। উদার মনা নিখিলেশ চেয়েছিল, আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। স্বামীর এই যে উৎসাহ, এটার কারণেই কিন্তু সামাজিক বিধিনিষেধ অবজ্ঞা করে প্রচলিত প্রথা ভেঙে বিমলা কিন্তু মুখোমুখি হয়েছিল ঝড়ের দমকা হাওয়ার মতো স্বদেশী আন্দোলনের নেতা সন্দীপের। বিমলার ভেতর সন্দীপ দেশের জাগ্রত শক্তিকে প্রত্যক্ষ করেছে বলে দাবি করেছে। আসলে সন্দীপ একটা জাল পুঁতছিল, আর ও এরকমই করে বেড়াতো, সব জায়গায় মেয়েদেরকে আকর্ষণ করার মতো এমন চমৎকার কথা বলতো, বা ওর চোখের মধ্যে এমন একটা আলো ছিল যে নারীরা সহজে তার কাছে ধরা দিয়ে দিত। তো এই ক্ষেত্রে কিন্তু একটা চমৎকার কথা বলা হয়েছে। বিমলা বলছে যে বিমলা ছিল আসলে গ্রামের একটা ছোট নদী এতদিন, কিন্তু হঠাৎ করে কবে যে তার বুকে বান ডেকে গেল, সমুদ্রের বান, ও বুঝতে পারেনি। আসলে যে মুহূর্তে সন্দীপ বলেছিল যে আপনি বিমলা দেবী হলেন আমাদের মৌচাকের মক্ষী রানী, আর আমরা হচ্ছি মৌমাছি, সবাই আপনাকে ঘিরে ঘিরে গোল করে ঘুরব, আপনি হচ্ছেন দেশমায়ের আপনার মধ্যে দেশমায়ের রূপ আছে, আপনি থাকবেন কেন্দ্রে, বাংলাদেশের সমস্ত গৌরব আপনার মধ্যে থাকবে, আর আমরা আপনাকে কেন্দ্র করে আপনার সেবার মধ্যে দিয়ে দেশের সেবা করব। এইসব ভুলভাল কথা বলে দিয়ে এমনভাবে উৎসাহ দিয়েছে বা আগুনটা জ্বালিয়ে দিয়েছে বিমলার মধ্যে, যে সন্দীপ যখন বলেছে আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে, এই ধরনের কথা যখন বলেছে, তখন কিন্তু লাফিয়ে উঠেছে বিমলাও অনুভব করতে শুরু করেছে যে সেই আছে একমাত্র যে দেশকে বাঁচাতে পারে। কিন্তু ভুলে গেছে সে যে এর আগেও কিন্তু তার স্বামী নিজের চেষ্টায় স্বদেশি অনেক কাজ করার চেষ্টা করেছে, কখনো স্বদেশি ব্যাংক, কখনো স্বদেশি জাহাজের ব্যবসা, কখনো স্বদেশি কলম অথবা স্বদেশি সাবান ব্যবহারের চেষ্টা করেছিল, কিন্তু এগুলো কাজকে কখনোই কিন্তু বিমলা ভালো নজরে দেখেনি। অর্থাৎ দেশের জন্য এই ধরনের কাজ করতে হবে এমনটা কখনো ভালো লাগেনি ওর। অথচ যখন সন্দীপ এই কাজগুলো করলো, তখন কিন্তু একবারে অবাক হয়ে গেছে, যে একেবারে সে উন্মাদের মতো সন্দীপের কাছে ছুটে যেতে চেয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু নিখিলেশ একটা চমৎকার কথা বলেছে, আজ এ কথা আমি স্পষ্ট বুঝেছি, বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র, বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ। এই অদ্ভুত একটা চিন্তা কিন্তু কোথাও যেন নিখিলেশের মনের মধ্যে ঢুকে যায়। আর আমরা দেখব নিখিলেশ কেমন না, নিখিলেশকে যদি আমাদেরকে দেখতে হয় তাহলে যে চমৎকার দিক দিয়ে দেখতে হবে সেটা বলি। নিখিলেশের চরিত্রের মধ্যে রবীন্দ্রনাথ তার রাজনৈতিক চিন্তা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ব্যক্তি চিন্তা, রাজনৈতিক চিন্তা, কর্মপ্রণালী সব কিছুকে যেন ঢুকিয়ে দিয়েছে নিখিলেশের মধ্যে দিয়ে। বলছেন যে নিখিলেশের চরিত্রের মধ্যে রবীন্দ্রনাথ তার রাজনৈতিক চিন্তা ও কর্মপ্রণালীর একটা বিশিষ্ট রূপকে প্রকাশ করেছেন। সমকালীন রাজনৈতিক ঘূর্ণাবর্ত আর অস্থির চিত্ততা, এই যে চারদিকে দাঙ্গা টাঙ্গার আগুন জ্বলছে, এই জিনিসগুলোর প্রেক্ষাপটে নিখিলেশ একটা গভীর রাজনৈতিক দৃষ্টি আর প্রগাঢ় চিত্ততার অধিকারী। তার রাজনৈতিক চেতনায় তার মাস্টারমশাই যে ছিল চন্দ্রনাথ বাবু, সেই চন্দ্রনাথ বাবুর প্রভাব কিন্তু তার উপর দারুণভাবে ছিল, তাকে সুস্থ বুদ্ধির অধিকারী করে রেখেছিল। বস্তুত নিখিলেশের রাজনৈতিক চেতনায় তার স্রষ্টা স্বয়ং রবীন্দ্রনাথেরই প্রজ্ঞা দৃষ্টির প্রতিফলন ঘটেছে। আচ্ছা, একটা সমাজে কি হয়, কখনো কখনো এমন কিছু উত্তেজনা ছড়ায় দেশের মধ্যে,
যে উত্তেজনার মধ্যে পুরো দেশবাসী যেন এক কথায় একবারে উগ্র হয়ে ওঠে। কিন্তু সাময়িক উত্তেজনায় পাগল হয়ে ধ্বংসাত্মক কাজে নিজের শক্তির অপচয় না ঘটিয়ে বরং গঠনমূলক কাজে আত্মনিয়োগকে নিখিলেশ দেশের কাজ বলে মনে করে। মাস্টারমশাইয়ের পথ নির্দেশ মেনেই সে উপলব্ধি করে দেশের সাধনার চেয়েও বড় হলো মানুষের সাধনা। সন্দীপের মতো সে হুজুগে মত্ত হয়ে পাগল হয়ে রাজনীতিকে একেবারে উগ্র মদের পেয়ালায় রূপান্তরিত করতে চায়নি। তার সুস্থ সংযত কল্যাণময় জীবনবোধই তার রাজনৈতিক চেতনায় আর কর্মে কাজে প্রতিফলিত হয়েছে। সেজন্য সেক্ষেত্রে কিন্তু দৃঢ়তার কোনো অভাব দেখা যায়নি তার মধ্যে। বিপদে নির্ভীক চিত্তে শেষমেশ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল নিখিলেশ, তাতে তার এতটুকু সমস্যা হয়নি, সে বাধা অনুভব করেনি। কিন্তু যদি সন্দীপের চরিত্রটা দেখি আমরা, তাহলে কি দেখব? প্রথমেই বলতে হয় ঘরে বাইরে উপন্যাসের যে পটভূমি, স্বদেশী আন্দোলনের উত্তাল দিনগুলো, এই সন্দীপ কিন্তু স্বদেশী আন্দোলনের একজন প্রধান নেতা। সে অভিজাত বংশের সন্তান, নিখিলেশের বন্ধু সে। অর্থাৎ সন্দীপ কিন্তু অভিজাত বংশের ছেলে ছিল না, সে ছিল সন্দীপ যে নিখিলেশ ছিল খুবই অভিজাত, মানে বড়লোক ঘরের জমিদার ঘরের ছেলে নিখিলেশ, আর নিখিলেশের বন্ধু ছিল গিয়ে সন্দীপ। তো কলেজে পড়ার সময় দুজনের বন্ধুত্ব ছিল, তারপর কর্মের স্রোতে দুজনকে ভিন্ন ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়। এগুলো হয়তো তাদের ব্যক্তিগত রূপ বা বাহ্যিক রূপ মাত্র, আসলে অন্তর্নিহিতভাবে সন্দীপ ও নিখিলেশ দুটো ভিন্ন প্রকৃতির মানুষের প্রকৃতি বৈশিষ্ট্যকে স্পষ্ট করেছে। বিমলার নারীত্ব বিকাশে, ঔচিত্য অনৌচিত্যের আবর্ত সঞ্চারেই উপন্যাসে কিন্তু সন্দীপের প্রয়োজনীয়তা। বাস্তবে সন্দীপের তেমন প্রয়োজন ছিল না, কিন্তু সন্দীপের প্রয়োজন ছিল কী কারণে? ওই যে ঐতিহাসিক সত্য বা রাজনীতিটাকে দেখাতে হতো যে ওই সময় বাংলাদেশে কীভাবে উগ্র রাজনীতি বা উগ্র দেশাত্মবোধ ছড়িয়েছিল, তাই জন্য একটা চরিত্র তো প্রয়োজন। তাছাড়া দেখা যায় যে নিখিলেশের সাথে থাকার সময় বিমলা কিন্তু অত চমৎকারভাবে জেগে উঠতে পারেনি, কিন্তু যে মুহূর্তে সন্দীপ তার সংস্পর্শে এসছে সঙ্গে সঙ্গে যেন জেগে উঠেছে, উন্মাদনায় একেবারে পাগলের মতো সে আগুনের মতো দপ করে জ্বলে উঠেছে। তো এই যে সক্রিয়তায় সেই উপন্যাসের প্রধান চরিত্র, কিন্তু সবথেকে জীবন্ত চরিত্রও কিন্তু এই সন্দীপ। উপন্যাসের নায়ক নিখিলেশ, প্রতিনায়ক হচ্ছে সন্দীপ, কিন্তু সজীব ব্যক্তি চরিত্রে আবেগে, ঈর্ষায়, উদ্দীপনায় এবং লালসাময় প্রেমের দুর্নিবার টানে সন্দীপ কিন্তু সুরার মতো তীব্র মাদকতায়, মানে নিখিলেশের প্রতিদ্বন্দ্বী চরিত্র সে হওয়ার পরেও কিন্তু সন্দীপ কিন্তু নিখিলেশের মতো স্থির চিন্তায় বিশ্বাসী না। সন্দীপ কি বলে যে নিখিলেশ হচ্ছে খুব দুর্বল মনের মানুষ, কারণ যারা সবসময় ভাগ্যের কথা বলে, উপদেশে বিশ্বাস করে আর ইত্যাদি ইত্যাদি বিধাতার উপর ছেড়ে দেয়, ওরা সাধারণত দুর্বল মানুষ, এই চিন্তা কিন্তু করে সন্দীপ। নিখিলেশ কিন্তু আবার মনে করে সংযম, সহ্য এবং সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে পরিবর্তন সম্ভব। সন্দীপ বস্তুতান্ত্রিক বলেই কিন্তু রিয়ালিটির পৃথিবীতে তার আস্থা। বস্তু সর্বস্ব ইন্দ্রিয়বাদীর মতো এসে ঘোষণা করে, আমি যা চাই তা আমি খুবই চাই। কি অদ্ভুত কথা তার মধ্যে। সে কি বলছে যে দেশকে যেদিন লুঠ করে নিয়ে জোর করে আমার করতে পারবো, সেদিনই দেশ হবে আমার। এই যে অদ্ভুত ভয়ঙ্কর কথাটা বলল, এই ক্ষেত্রে কিন্তু নিখিলেশের সাথে তার একদম মেলে না। নিখিলেশ একদম এইরকম নয়, কঠোর নয়, নিষ্ঠুরভাবে কিছু চায় না, অথচ সন্দীপ কিন্তু নিষ্ঠুরভাবে সবটা জোর করে পেতে চায়, কারণ ও মনে করে পুরুষের মধ্যে পৌরুষত্বটা হচ্ছে ওই জোর করাতে, এমনি অকারণে বসে বসে পাওয়ার মধ্যে তাতে কোনো আনন্দ নাই। এমন তো এই যে দেশপ্রেম তার চরিত্রের উন্মাদনারই একটা দিক, দেশ তার কাছে কিন্তু বাস্তবে মুখ্য নয়। যুগগত দেশপ্রেমের উন্মাদনাটাকে, এই যে দেশ নিয়ে সব পুরো দেশের মানুষ একবারে উগ্র হয়ে উঠেছে, পাগল হয়ে উঠেছে, এই যে উন্মাদনা পাগলামি, সেইটাকে কাজে লাগিয়েছে সে, আর নিজের সুযোগ সুবিধাগুলো বের করার চেষ্টা করেছে। সাধারণ মানুষ একজন নেতার আনুগত্য মানতে চায়, স্বাভাবিক বিষয়। কোনো একজন নেতাকে যদি অনেক মানুষ পায় যে একজন লিডারকে, উপযুক্ত লিডারকে, তাহলে তো সবাই তার পেছন পেছন ছুটবে। তো জনতার এই দুর্বলতার কথা সে বোঝে, তার দৃঢ় মনোবল, ভাষণ পটুতা, সে যে এত চমৎকার ভাষণ দেয় আর চমৎকারভাবে সে বুঝতে পারে মানুষটা অন্য মানুষে কী ভাবছে তার সম্পর্কে, তার যে একটা ব্যক্তিত্বের চটক, তার যে নেতৃত্ব করার একটা মানসিকতা, এই সব কিছু তার মধ্যে ছিল। এমনকি নেতৃত্ব আর বিলাসিতা দুই তার চাই। সে স্বদেশী আন্দোলন করে বিদেশি দ্রব্য বর্জনের আহ্বান দেয়, নিজে কিন্তু দামি পোশাক পরে, বিলেতি
বা বিদেশি পোশাক, বিদেশি সিগারেট সব কিছু সবাইকে ছাড়তে বলে, কিন্তু নিজে কিন্তু আবার বিলেতি পোশাক পরে, বিলেতি সিগারেট ছাড়তে পারে না। দেশপ্রেমিকার রাজবেশ তাকে মেয়েদের হৃদয়ে জয়ে সাহায্য করে। মানে যখন সে একদম দেশপ্রেমিকের মতো পোশাক পরে, সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো মেয়ে তাকে আকর্ষণ করে বা মেয়ের প্রতি তার আকর্ষণ সে অনুভব করে। কিন্তু এইভাবে তো আর দেশের সেবা করা যায় না, এইভাবে দেশের সেবা করা চলে না। তো আমরা দেখতে পাবো যে বিমলা যখন তাকে সম্পূর্ণভাবে চিনতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। অমূল্য নামে একজন বালক যখন শেষমেশ উপন্যাসের শেষের দিকে দেখা যায়, অমূল্য নামে একজন বালক যখন উপস্থিত হয় বিমলার সামনে, তখন কিন্তু বিমলাকে অমূল্য কী করে, সন্দীপ বিমলার কাছ থেকে দেশ সেবার জন্য যে অলংকারগুলো আর টাকা পয়সা নিয়েছিল, অনেক মুদ্রা, সেইগুলো কিন্তু অমূল্য এসে তাকে ফেরত দিয়ে দেয় আর বলে যে সন্দীপ আসলে সন্দীপের আসল লক্ষ্যটা কী, এই সব কিছু কিন্তু তাকে বলে দেয়। ফলে সন্দীপের ভেতরের যে মানসিকতাটা, এই ভণ্ডামিটা বিমলার কাছে স্পষ্ট হয়ে যায়। ফলে সেই রাত্রেই কিন্তু নিজের ভুল বুঝতে পারে বিমলা, আর গিয়ে নিজের স্বামীর 2 পা বুকের মধ্যে জড়িয়ে ধরে আর নিজে ক্ষমা চায়। সে যেন কোথাও একটা মুক্তির উপায় খুঁজছিল স্বামীর পা ধরে। কিন্তু সন্দীপের অগ্নি স্ফুলিঙ্গের মতো কথা তেজ বিমলাকে ভুলিয়ে তার ঘর ঝড়ের দমকা হাওয়ায় নড়বড়ে করে দিল। সে ঘরকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন আর ইচ্ছা নিয়ে সে সন্দীপের সঙ্গে সব সম্পর্কের ইতি টানতে চেয়েছে। যে বিমলা নিজেকে বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি আর সন্দীপকে বাংলাদেশের বীর হিসাবে চিহ্নিত করেছিল, সেই কিন্তু সে স্বদেশী আন্দোলনের অসারতা উপলব্ধি করে আর আত্মসচেতন হয়েই কিন্তু আদর্শবাদী স্বামীকে আঁকড়ে ধরে নতুনভাবে বাঁচতে চেয়েছিল। কিন্তু শেষমেশ এরকমটা হয়নি। দেখা যায় যে কি বিমলার অস্তিত্বের শেকড়ে জড়িয়ে থাকা যে সংস্কার তাকে বারবার শুদ্ধ করতে চাইল, কিন্তু মানসিক যন্ত্রণায় কাতর বিমলা সামনে কোনো পথ দেখতে পেল না। সন্দীপের মধ্যে ভণ্ড প্রতারকের ছায়া দেখতে না পেলে হয়তো নিখিলেশের সাহচর্য সত্ত্বেও তার ঘরে ফেরা হতো না। জীবনের এই যে শুভবোধ, আদর্শবাদিতার ওপর আস্থা এবং সর্বোপরি তথাকথিত সতীত্বের অহংকারের কারণে সে বাইরে থেকে নিজেকে ঘোরে স্থাপিত করতে পেরেছিল এবং ঘরে বাইরে টানাপোড়েন থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিল। এছাড়াও যদি বলা যায় যে এই যে উপন্যাসটি, এই উপন্যাসের নামকরণটা কীরকম এগোলো, তাহলে আমরা সোজা সাপটাভাবে 2 জনের আত্মকথাকে পাশাপাশি তুলে ধরতে পারি। আমরা দেখতে পাবো যে নিখিলেশকে যদি ঘরে বাইরে উপন্যাসের মূল তত্ত্বকে উপলব্ধি করার প্রধান শক্তিরূপে চিহ্নিত করা যায়, তবে কিন্তু বিমলাকে বলা যেতে পারে সেই শক্তিরূপের আধার। উপন্যাসে বিমলা নিখিলেশের গভীর প্রেমের মহিমা উপলব্ধি করতে পারেনি, আর সন্দীপের রূপজ মোহ তাকে বিপর্যস্ত করেছিল। বিবাহিত নারীর প্রেম চিত্র রচনায় বাংলা সাহিত্যে ঘরে বাইরের অনন্যতা আর লেখকের বৈপ্লবিক দুঃসাহসিকতা অনস্বীকার্য। আমরা বিমলার একটা কথা আমরা যদি পাই, আমরা একটা কোট করতে পারি এই ক্ষেত্রে। বিমলা বলেছে, আমার স্বামীর বড় ইচ্ছা ছিল আমাকে বাইরে বের করবেন। একদিন আমি তাকে বললুম, বাইরেতে আমার কি দরকার? সেই সময় নিখিলেশ কি চমৎকার কথা বলেছিল, নিখিলেশের আত্মকথাতে পাওয়া যায়। আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই, এইখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। এই চমৎকার কথা। সে কিন্তু সরাসরি স্পষ্টভাবে এইটুকু বলে দিয়েছে যে স্ত্রী এই কথাটাকে কিন্তু সে বলেছে যে স্ত্রী এই কথাটিকে যে আমার জীবনের যা কিছু মধুর, যা কিছু পবিত্র সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি, একদিনও ওকে ধুলোর উপর নামায়নি। এই যে সুন্দরভাবে এই উপন্যাসে দেখা যাচ্ছে ঘরে আর বাইরে প্রসঙ্গটা বারবার আসছে, এইখানে কিন্তু উপন্যাসটার সার্থকতা, রবীন্দ্রনাথের সফলতা, এবং আমরাও একটি অসামান্য ত্রিভুজ প্রেমের চিত্রের পাশাপাশি আত্মকথন রীতির একটা চমৎকার উপন্যাস পড়তে পাই।